আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটা আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং আপনারা জানেন কারা কারা ছিলেন, আমি স্পেসিফিক্যালি এই মুহূর্তে সবার নাম বলছি না, রিপোর্টে সব এসছে। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে, যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। ওই সিস্টেমটা বাতিল করার পরে যে ইলেকশনটা হলো, তখন ইলেকশন কমিশন যেগুলো কমিশনের অ্যাপয়েন্টমেন্টসগুলো, এগুলো একটা নন ট্রান্সপ্যারেন্ট একটা পদ্ধতিতে সবাই এসছে। অ্যান্ড মেনি অফ দেম, আই মে সেই সো, কারণ রিপোর্টেও এসছে এবং আমাদের ফাইন্ডিংসেও এসছে, দে ওয়ার ফ্র্যাঙ্কলি তারা ল্যাকিজ অফ দ্য গভর্নমেন্ট। বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয়, এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে, এর পুরোটাই ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য বিউরোক্রেসি, আন্ডার দ্য সিভিল গভর্নমেন্ট। এবং সিভিল গভর্নমেন্ট যে আগে থেকে সেটা একটা কলোনিয়াল সিস্টেমের মতো হয়েছে, কারণ সেই ব্রিটিশ আমলে যে সিভিল গভর্নমেন্ট ছিল, তারা ছিল একটা কলোনিকে তারা শাসন করার জন্য একটা বাইরের শক্তি। তারা এসে কলোনিকে, ব্রিটিশ ইন্ডিয়া তারা শাসন করছে। পাকিস্তান আমলেও সিভিল সার্ভিস অফ পাকিস্তান ছিল। এখানেও আমাদের এখানে বিসিএস আছে, কিন্তু এখানে অনেক ব্রিলিয়ান্ট অফিসার আছে। এনারা ডেপুটি কমিশনার, ডিসিরা ইউজুয়ালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল, আর যারা ওই নিচের দিকে তাদেরকে কন্ট্রোল করা হতো থ্রু আ প্রসেস অফ রিওয়ার্ড সিস্টেম। এবং ইলেকশনটা ডাইরেক্টলি আন্ডার দ্য রিটার্নিং অফিসার, তার কন্ট্রোলটাই ম্যাক্সিমাম ছিল। আর ইলেকশন কমিশন কাগজে কলমে খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, কারণ কনস্টিটিউশনাল অর্গানাইজেশন এটা। কনস্টিটিউশন যেভাবে ক্রিয়েট করেছে, এই ইলেকশন কমিশনের ক্ষমতাটা ইন্ডিয়াতে যেরকম অনেক সম্মান করা হয়, এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশন ইলেকশনের সময় যদি কোনো কথা বলতে চায়, সবাই শোনে। আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। আমাদের এখানে মেম্বারদের মধ্যে আমাদের একজন প্রাক্তন সচিব আছেন, ওনার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, উনি আমাদের সাথে শেয়ার করেছেন, করবেন আপনাদের সাথেও যদি আপনারা শুনতে চান। আর হচ্ছে এই বিউরোক্রেসির রোলটা বড় একটা চ্যাপ্টার আমাদের রিপোর্টে এসছে। একটা আরেকটা হচ্ছে যে এই যে তিনটা ইলেকশন, যদিও একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হয়, তিন রকম ইলেকশন ছিল। 2014টা ছিল নন পার্টিসিপেটরি, 151 জন, 153 জন তার পার্টিসিপেট করে নাই, একবার আনকন্টেস্টেড চলে গেছে। আবার ওদিকে 147 তারা ওখানে পার্টিসিপেট করেছে। বাট তারপরে কী হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। এইগুলো পদ্ধতিতে 2014টা ইলেকশনটা রুলিং পার্টি জিতে গেল। 2018-এ যখন দেখা গেল যে ইলেকশন নন পার্টিসিপেটরি হয়ে গেছে, আর কেউ আসছে না, তখন একটা উদ্যোগ নেওয়া হলো বাই দ্য রুলিং পার্টি। তখন তারা সবাইকে ইনভাইট করলো, সবাই আসলো ইলেকশনে। আসার পরে যেই বিশ্বাস নিয়ে তারা এসছিল, সেটা দ্যাট ওয়াজ ফিউটাইল। তার কারণ তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময়
এই মামলা শত শত মামলা দেওয়া হলো, তাদেরকে অ্যারেস্ট, গুম এই সমস্ত শুরু হয়ে গেল তখন। তারপরে আপনার ওই যে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট এ সাইলেন্ট পার্টিসিপেন্ট। আর 2024-এ কী হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না।